ক্লাসের বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরা তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা আমাকে দেখছেন সকলকে আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, দীর্ঘদিন ধরে তোমাদের সাথে আমার ক্লাস হয় না। তোমাদের পরীক্ষা, এইমাত্র পরীক্ষা হলো, এই কারণে আবার আমরা নতুন করে তোমাদের সাথে ক্লাসে জয়েন হয়েছি। তোমরা সকলেই ক্লাসগুলো ফলো করবে। ইতিমধ্যে আমাদের অনেকটা পড়া, সিলেবাস অনেকটা কম হয়ে গেছে। যতটুকু পড়ানো দরকার ছিল আমরা অবশ্য করতে পারিনি। কাজে এই সময়টুকু নষ্ট করবে না, তোমরা সকলেই পড়ালেখা সুন্দরভাবে করবে। দেখো তোমরা শিক্ষার্থীরা, আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, দেখো এখানে লেখা আছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, অধ্যায় হচ্ছে নবম, আর অধ্যায়ের নাম হচ্ছে সমতলে বস্তুকণার গতি। প্রশ্নমালা হচ্ছে 9.1, অর্থাৎ গতিবিদ্যা আমি শুরু করতে যাচ্ছি। গতিবিদ্যা তোমাদের পড়ানো হয়নি, এই কারণে আমি গতিবিদ্যা দিয়ে শুরু করলাম। তবে তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে তোমাদের যখন দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 50 নাম্বারের, সেটা তোমরা অবশ্যই জানো, দুইটি আমাদের বিভাগ থাকবে, একটা ক বিভাগ আর একটি খ বিভাগ। খ বিভাগে আমাদের ক বিভাগে আমাদের 4টি প্রশ্ন থাকবে এবং খ বিভাগে আমাদের 4টি প্রশ্ন থাকবে, সর্বমোট 8টি প্রশ্ন। সেখান থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখন খ বিভাগে আমাদের স্থিতিবিদ্যা থেকে একটি প্রশ্ন থাকবে, গতিবিদ্যা থেকে একটি প্রশ্ন থাকবে। টোটাল আমাদের গতিবিদ্যার অধ্যায় হচ্ছে 9.1, 9.2, 9.3, 9.4 এবং 9.5। অর্থাৎ আমাদের গতিবিদ্যার 9.1 হতে 9.5 এই অধ্যায়গুলো থেকে আমাদের একটি প্রশ্ন থাকবে। এখন প্রশ্ন কাঠামো আলোচনা করলে দেখা গিয়েছে যে এটার কোনো নির্দিষ্ট ধরন নেই যে এখান থেকে আসবে ওখান থেকে আসবে। বেশিরভাগ ক্ষেত্রে মিলে ঝিলে আসে, আবার অনেক সময় দেখা যায় যে আমাদের 9.3 পর্যন্ত একটা কোশ্চেন হয়, অথবা 9.4, 9.5 প্রক্ষেপক অধ্যায়, ওখান থেকে আরেকটা কোশ্চেন হয়ে থাকে। এখন আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। আমরা একটু বোর্ডের দিকে তাকাই। আমাদের এই পড়াগুলো তোমাদের জানা, তারপরে তোমাদের যেহেতু ফার্স্ট ক্লাস গতিবিদ্যার, আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি সরণ বলতে আমরা কি বুঝি। দেখো লিখেছি কি আমি, একটি নির্দিষ্ট দিকে যে দূরত্ব বা অবস্থানের পরিবর্তন তা হলো সরণ। এখানে আমি একটি ছোট্ট চিত্র দিয়েছি। দেখো এখানে এ থেকে বিতে ধরে একটি বস্তু মানে বিন্দুতে ছিল, সেটা এ থেকে বি বিন্দুতে পৌঁছলো। এখন এ থেকে বিতে যেতে তার ভ্রমণ পথটা কখনো সরল হতে পারে, কখনো বক্র হতে পারে। তার ভ্রমণ পথ, বস্তুকণার ভ্রমণ পথ সরল অথবা বক্র যাই হোক না কেন, সে দূরত্ব অতিক্রম করেছে এবি, তাহলে সেই বস্তুকণাটা সরণ হবে কি এবি। তাহলে আমরা সরণ বুঝতে পারলাম। বেগ, এখন কোনো চলমান বস্তুকণার বেগ কি? সময়ের পরিবর্তনের সাথে কোনো নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। আমি তোমাদের সংজ্ঞাগুলো খুবই মূল কথায় লিখেছি, ডিটেলস লিখিনি, কারণ এগুলো তোমরা জানো, তোমাদের বোঝানোর জন্য লেখা হয়েছে। সময়ের পরিবর্তনের সাথে মানে মনে করো বস্তুকণা যদি এ বিন্দুতে থাকে বিতে যেতে তার একটি টাইম লাগবে,
সময়ের পরিবর্তনের সাথে কোনো নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে বেগ বলতে আমরা যেটা বুঝতে পারছি যে কোনো নির্দিষ্ট দিকে। তাহলে বেগ কি রাশি? বেগ হচ্ছে, বলতে পারবে? বেগ হচ্ছে ভেক্টর রাশি, কারণ বেগের একটি দিক থাকবে এবং বেগের পরিমাণও থাকবে। বেগ সম্পর্কে তোমাদের আরেকটু আমি বলতে চাচ্ছি। তোমরা যখন অঙ্ক করবে তখন দেখবে যে কোনো বস্তুকণা সমবেগে চলতেছে, কোনো বস্তুকণা অসমবেগে চলতেছে। এখন সমবেগটা কি? খুব খেয়াল করে শোনো। সমবেগ হচ্ছে কোনো বস্তু যদি একই দিকে সমান সমান ক্ষুদ্র সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করে, মানে বোঝা যাচ্ছে, আমি এখানে একটু দেখেছি, মনে করো এটা যদি T1 হয়, বস্তুকণা যদি এখান থেকে যাত্রা শুরু করে, এটা যদি T2 হয়, এটা যদি T3 হয়, সাপোজ আরো গেল, এটা যদি T4 হয়, এখানে এসে যদি পৌঁছে বস্তুকণাটা, তাহলে এই সময়টা হচ্ছে T1 সমান T2 সমান T3 সমান T4। এই সমান সমান ক্ষুদ্র সময়ে এই সমান সমান দূরত্ব যদি সে অতিক্রম করে, তাহলে এই বেগটা হবে সমবেগ। অর্থাৎ সময়ও সমান থাকবে, বস্তুকণাটার দূরত্বের সরণটাও সমান থাকবে। তাহলে আমাদের এখানে প্রশ্ন আসতে পারে বেগ কি রাশি? তাহলে আমরা কি জানলাম? বেগ হচ্ছে একটি সদিক বা ভেক্টর রাশি, কেননা বেগের একটি নির্দিষ্ট দিক আছে এবং বেগের পরিমাণও আছে। ওকে, দেখো পরবর্তীতে আমরা যাচ্ছি ত্বরণ কি। ত্বরণ বলতে আমরা কি বুঝি? কোনো চলমান বস্তুকণার বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কোনো বস্তুকণা যদি চলতে থাকে, তার বেগ পরিবর্তনের হার সময়ের সাথে কি হবে? বেগ পরিবর্তনের হার মানে বেগের আদি বেগ যদি আমার u হয়, শেষ বেগ যদি আমার v হয়, তাহলে কি হবে? বেগ পরিবর্তন v মাইনাস u। আর হার বলতে আমরা কি বুঝবো? যদি আমাদের কি হয়, আবারও বলতেছি, এখানে যদি আদি বেগ হয় u, v তে যদি আমার শেষ বেগ হয় কি v, তাহলে এখানে বেগের পরিবর্তন কি হবে বলো? v মাইনাস u। আর এটুক যেতে যদি টাইম লাগে t, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারি? বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখন ত্বরণের ক্ষেত্রেও আছে, কিরকম আছে? ত্বরণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। কখনো ত্বরণ যখন বৃদ্ধি পাবে, সেই ত্বরণকে আমরা বলবো ধনাত্মক ত্বরণ। আবার কখনো ক্ষেত্রে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার কমতে থাকবে, হ্রাস পেতে থাকবে, সেই ত্বরণকে আমরা কি বলবো বলো? সেই ত্বরণটা ত্বরণ থাকবে না, তখন সেটা হয়ে যাবে মন্দন। তাহলে ঋণাত্মক ত্বরণ যেটা, সেটাই হচ্ছে মন্দন। আবারও বলতেছি, তোমাদের বেগের মতো ত্বরণও একটি সদিক রাশি বা ভেক্টর রাশি। এখন আসো একাধিক বেগের লব্ধি। এটা আমাদের নতুন, এটা তোমরা জানোনি, এটা খুব ভালো করে খেয়াল করো। একাধিক বেগের লব্ধি, একই সময়ে কোনো কণার উপর বিভিন্ন দিকে একাধিক বেগ ক্রিয়ারত থাকলে, যদি কোনো নির্দিষ্ট দিকে একটি মাত্র বেগের ক্রিয়াফল উপরিউক্ত একাধিক বেগের মিলিত ক্রিয়াফলের সমান হয়, তাহলে ওই একটি বেগকে প্রথমোক্ত একাধিক বেগের লব্ধি বলা হয়। তাহলে আমি তোমাদের বলছি, লব্ধি বলতে আমরা কি বুঝি? আমি একটু আন্ডারলাইন করতেছি। একাধিক বেগের মিলিত ক্রিয়াফলের সমান হয়, কোনো নির্দিষ্ট দিকে একটি মাত্র বেগের ক্রিয়াফল। দেখো
খেয়াল করে কোনো নির্দিষ্ট দিকে একটি মাত্র বেগের ক্রিয়াফল উপরিউক্ত একাধিক বেগের মিলিত ক্রিয়াফলের সমান হয়, তাহলে ওই একটি বেগকে প্রথমোক্ত একাধিক বেগের লব্ধি বলা হয়। সাপোজ তোমরা যদি মনে করো y, এখানে সাপোজ মনে করো কি এদের দিক একই হবে, এরকম যদি ইউ ভি, তারপরে আমি লিখলাম আর কি পি কিউ, এগুলা হচ্ছে বেগ। এই বেগগুলা একাধিক বেগ, এই ইউ ভি পি কিউ এই বেগগুলা, এটা দেখো আমি ডাবল তীর দিয়েছি, এটা লিখলাম এফ, অথবা তোমাদের বইয়ে লব্ধি দেওয়া আছে ডব্লিউ দিয়ে দেখি ক্যাপিটাল ডব্লিউ। তাহলে এদের দিক এই বেগগুলা ইউ ভি পি এবং কিউ এই বেগগুলার আমাদের দিক একই, দেখো তোমরা তীরের মাথাটা কোন দিকে, একই দিকে। এই সবগুলার ক্রিয়াফলের সমষ্টি যদি ডব্লিউ এর সমান হয়, তাহলে ডব্লিউ কে বলা হবে ইউ ভি পি কিউ বেগের লব্ধি। তাহলে আমরা ডব্লিউ সমান লিখতে পারবো ইউ প্লাস ভি প্লাস পি প্লাস কিউ। এখানে যদি আরো বেগ থাকতো তাহলে আরো হতো, অথবা যদি বেগ আরো কমে যেত তাহলে কম হতো। যদি শুধু ইউ ভি থাকতো পি কিউ না থাকতো তাহলে কি হতো, ডব্লিউ সমান ইউ প্লাস ভি। আর যদি আরো বেগ থাকতো, মনে করো আর থাকলো, এস থাকলো, টি থাকলো, আরো তিনটা যদি থাকতো তাহলে কি হইতো, আরো আর এস টি, তখন ডব্লিউ হইতো কি সবগুলো বেগের যে মান ডব্লিউ এর মান তাই হইতো। তাহলে ডব্লিউ কে বলা হইতো তখন কি লব্ধি বেগ, এই বেগগুলোর লব্ধি বেগ হতো ডব্লিউ। শিক্ষার্থীরা এখন আমরা শিখব বেগের সামান্তরিক সূত্র। বেগের সামান্তরিক সূত্র, আচ্ছা এটা জানার পূর্বে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি সামান্তরিক কি, সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। সামান্তরিক কি? সামান্তরিক হচ্ছে একটি চতুর্ভুজ। কিরকম চতুর্ভুজ? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল। দেখো এখানে আমি একটি সামান্তরিক এঁকেছি, ও এ সি বি, মানে বিপরীত বাহুগুলি ও এ আর বি সি হচ্ছে বিপরীত বাহু, ও বি আর এসি হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, এবং আরেকটা কি বৈশিষ্ট্য, কোনো কোণে সমকোণ নয়। এরকম চতুর্ভুজকে আমরা সামান্তরিক বলি। আচ্ছা তোমরা জানো, এটা মনে করিয়ে দিলাম। আচ্ছা এখন আমরা জানি বেগের সামান্তরিক সূত্রটা কি। যদি কোনো একটি কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি বেগ কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত হয়, তাহলে এদের লব্ধির মান ও দিক সামান্তরিকের ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দুগামী কর্ণ দ্বারা সূচিত হবে। তোমরা হয়তো বুঝতে পারলা না, আমি ছবিটা এঁকেছি তোমাদের বোঝানোর জন্য, খুব ভালো করে খেয়াল করো। এটা বলছে যদি কোনো একটি কণার উপর, সাপোজ মনে করো ও বিন্দুতে একটি কণা আছে, এই কণার উপর কি করা হয়েছে, একই সময়ে দুইটি বেগ, তাহলে এই সামান্তরিকটার সন্নিহিত বাহু হচ্ছে কি বলো, এটা একটা সন্নিহিত বাহু, এটা সন্নিহিত বাহু। দুইটি সন্নিহিত বাহু দ্বারা কি হয়, দুইটি বেগ। তাহলে আমরা সাপোজ ধরে এদিকে আছে ইউ, এদিকে আছে কি ভি। এই ইউ এবং ভি যদি
সামান্তরিকের ওএ এবং ওবি বাহুর দিকে থাকে, মানে এবং দিকে সূচিত হয়, তাহলে এদের লব্ধির মান কি হবে? এই সামান্তরিকের কর্ণ হচ্ছে এস। এই সামান্তরিকের কর্ণ কি? কর্ণ হচ্ছে বলো ওসি। লব্ধির মান ও দিক সামান্তরিকের ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দু হচ্ছে ও। ছেদ বিন্দুগামী কর্ণ দ্বারা সূচিত হবে। তাহলে ইউ আর ভি এই দুইটা বেগের লব্ধি হবে ও এ, আর ও বি ছেদ বিন্দু হচ্ছে ও। এই ছেদ বিন্দুগামী কর্ণ হচ্ছে ওসি। ওসি দ্বারা মানে এবং দিকে সূচিত হবে। ধরলাম এটার লব্ধি হচ্ছে ডব্লিউ। তাহলে ডব্লিউ দিক হচ্ছে কি? ওসি। আর মান হচ্ছে ওসির এই কর্ণটার লব্ধির মান হচ্ছে ডব্লিউ। আর ওএ বরাবর বেগ হচ্ছে ইউ, ওবি বরাবর বেগ হচ্ছে ভি। তাহলে তোমাদের যদি আমি বলি আগের কথা, একাধিক বেগের লব্ধি, তাহলে ডব্লিউ সমান আমরা লিখতে পারবো কি বলো তো? ডব্লিউ সমান আমরা লিখতে পারবো ইউ প্লাস ভি। তাহলে বেগের সামান্তরিক সূত্রটা তোমরা বুঝতে পারলে? এটা হচ্ছে সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটি, এক কথায় বললে দুইটি বেগ মানে এবং দিকে সূচিত হয়, তাহলে তাদের লব্ধি হবে এই সন্নিহিত বাহুর ছেদ বিন্দুগামী কর্ণ দ্বারা লব্ধির মান ও দিক সূচিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমি তোমাদের বাসার কাজ দিয়েছি। এক বিন্দুগামী দুইটি বেগের মান ও দিক নির্ণয়। তোমাদের যে মূল বইয়ের পেজ 219 নম্বর পেজে এটা পাবা। এটা পড়বা এবং খাতায় লিখবে। এবং দেখো নিচে লেখা আছে বেগের ত্রিভুজ সূত্র। এটার পেজ হচ্ছে 220 নাম্বার। এই দুইটা মানে পেজ 219 220 পড়বে, বুঝতে পড়ে খাতায় লিখবে। এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। শিক্ষার্থীরা, বিভিন্ন খবরাখবরে দেখা যাচ্ছে যে ইউরোপের দেশগুলোতে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস আবার নতুন করে মানুষজন সংক্রমিত হচ্ছে। এই কারণে আমাদের দেশে একটু শিথিলতা দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আরও সচেতন হবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, যেন আমরা সকলে সুস্থ থাকতে পারি, নিরাপদে থাকতে পারি। স্বাস্থ্যবিধিগুলি অবশ্যই মেনে চলবা, বাসার থেকে কম বের হবা। আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।